গুন্ডারা বস্তিতে গীতাকে আক্রমণ করলে রুদ্রমূর্তি ধারণ করে গীতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় গীতা, অঙ্কিত ও মেহেক স্বস্তিককে নিয়ে বস্তিতে আসে। এরপরে স্বস্তিক বলতে থাকে, এটা কোথায় এনেছো আমাকে? এটা কোন জায়গা? এখানে কেন এনেছো? তখন মেহেক বলতে থাকে, ছোটদা তোর কি মনে পড়ছে? এটা হচ্ছে গীতা বৌদির বস্তি। আর তখন গীতা বলতে থাকে, এটা আমার বস্তি, আমি ছোট থেকে এখানেই বড় হয়েছি। আপনার কি কিছু মনে পড়ছে? আপনি তো এখানেই আমাকে প্রথম দেখেছিলেন, আমাকে এখানেই তো প্রপোজ করেছিলেন। আপনার কি কিছু মনে পড়ছে না? তখন দেখা যায় স্বস্তিক বলতে থাকে, না আমার কিছু মনে পড়ছে না। তোমরা আমাকে এখানে কেন এনেছো? আমাকে কেন এভাবে চাপ দিচ্ছ? আমি তো বলছি আমি সঞ্জয়, আমি কোনো স্বস্তিক টস্তিক নয়। তোমরা কেন বুঝতে পারছো না? কেন আমাকে এভাবে হ্যারাস করছো? তখন গীতা বলতে থাকে, আপনি প্লিজ একটু মনে করার চেষ্টা করুন। আপনি আমার স্বস্তিক বাবু, আপনি প্লিজ একটু মনে করার চেষ্টা করুন। এরপরে অঙ্কিত স্বস্তিককে বোঝাতে থাকে। অঙ্কিত বারবার বলতে থাকে, ছোটকা আপনি একটু একটু মনে করার চেষ্টা করুন। এখানেই তো আপনাদের প্রথম দেখা হয়েছিল, এখানেই তো আপনাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এরপরে মেহেক বলতে থাকে, তোর কি মনে আছে এখানে এখানে আমরা আসতাম? গীতা বৌদির সঙ্গে একবার গুন্ডাদের অনেক মারপিট হচ্ছিল, তুই গীতা বৌদিকে বাঁচিয়েছিলি। তোর কি কিছু মনে পড়ছে না? তখন গীতা বলতে থাকে, স্বস্তিক বাবু আপনি মনে করুন, এই যে আপনি মনে করুন, এখানেই তো আমাদের প্রথম দেখা হয়েছিল, আর এখানে এসে তো আপনি আমাকে প্রথম ভালোবাসার কথাটা বলেছিলেন। আপনি আপনি একটু একটু কষ্ট করে মনে করার চেষ্টা করুন। আপনি যদি চেষ্টা করেন তবে আপনি সবটা মনে করতে পারবেন, কারণ আপনি আমার স্বস্তিক বাবু। তখন মেহেক এসে স্বস্তিককে জড়িয়ে ধরে বলতে থাকে, ছোটদা তুই প্লিজ প্লিজ একটু মনে করার চেষ্টা কর, তুই একটু কোঅপারেট কর, তবেই দেখবি সবটা ঠিক হয়ে যাবে। তো তোর জন্য আমরা কেউ ভালো নেই, তুই বিশ্বাস কর। তোর যদি সবটা মনে পড়ে যায় তবে আমাদের সংসারটা আবার আলোয় ভরিয়ে উঠবে, সবাই হাসি খুশি হয়ে উঠবে। তুই প্লিজ একটু একটু মনে কর। এরপরে দেখা যায় স্বস্তিক মাথায় হাত দিয়ে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, তোমরা আমাকে এভাবে কেন চাপ দিচ্ছ? আমি তো কিছুই মনে করতে পারছি না, আর আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। প্লিজ আমাকে এভাবে টর্চার করো না, আমাকে প্লিজ এখান থেকে নিয়ে চলো, আমি এখানে থাকতে পারবো না। আর টিপ কোথায়? তখন দেখা যায় মেহেক বলতে থাকে, টিপদি আছে ছোটদা, টিপদি আছে, টিপদি তো এখনই আসবে, তুই প্লিজ একটু মনে করার চেষ্টা কর। তখন স্বস্তিক আস্তে আস্তে সবগুলো কথা মনে করার চেষ্টা করে। স্বস্তিকের মাথায় প্রচণ্ড যন্ত্রণা হতে থাকে আর গীতার কথা মনে পড়তে থাকে। এরপরে দেখা যায় গীতা বলতে থাকে, আপনার মনে আছে প্রথম এই যে এই দরজায় দাঁড়িয়ে আপনি আমার জন্য ফুল নিয়ে এসেছিলেন, অনেক অনেক ফুল, আর সেগুলো দিয়ে আমাকে প্রপোজ করেছিলেন। আপনার কি কিছু মনে পড়ছে না? এই কথাটা শুনে স্বস্তিক মাথায় হাত দিয়ে আবছা আবছা কিছু মনে করার চেষ্টা করে, আর যখনই আবছা আবছা কিছু মনে পড়ে তখন স্বস্তিক অস্থির হয়ে ওঠে আর বলতে থাকে, এসব এসব কেন করছো তোমরা? কেন করছো এসব? আমি তো বলছি আমি কিছু মনে করতে পারছি না, তারপরেও কেন কেন আমার সঙ্গে এভাবে জোর জবরদস্তি করছো? আমার তো কিছুই মনে পড়ছে না, কারণ আমি তো সঞ্জয়, আমি তো স্বস্তিক নয়। তোমরা কেন বুঝতে পারছো না? এরপরে দেখা যায় স্বস্তিক মাথায় হাত দিয়ে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, প্লিজ আমার সঙ্গে এমন করবে না, আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। এরপরে দেখা যায় অঙ্কিত বলতে থাকে, ছোটদা আপনি টেনশন করবেন না, আপনি মাথায় এতটা প্রেশার নেবেন না, আপনি শুধু মনে করার চেষ্টা করুন। এরপরে গীতা এসে অঙ্কিতকে বলতে থাকে, অঙ্কিত তুমি টেনশন করো না, তোমার ছোটদার কোনো কিছু হবে না, ওকে সবটা মনে করতেই হবে। ও যদি মনে না করে তবে তবে আমার সন্তানের কি হবে? আমি তো আমার সন্তানকে কথা দিয়েছি যে ওই প্রথম ওর বাবার কোলেই উঠবে, ওর বাবার ছোঁয়াই পাবে। কিন্তু আমি যদি এই কথাটা না রাখতে পারি তবে তো আমি মা হয়ে ওর কাছে প্রথমেই হেরে গেলাম। এরপরে মেহেক বলতে থাকে, ছোটদা তুই তুই কি কিছু মনে করতে পারছিস না? মনে কর একসময় যে পরশিদিকে নিয়ে আমরা এই বস্তিতে এসেছিলাম, পরশিদিকে তো মারার জন্য গুন্ডারা এসেছিল, সেখানে তুই আর গীতা বৌদি ফাইট করে পরশিদিকে বাঁচিয়ে নিয়েছিলি। তুই কি কিছু মনে করতে পারছিস না? তখন দেখা যায় স্বস্তিক বলতে থাকে, পড়শি পড়শি কে পড়শি? তখন দেখা যায় গীতা বলতে থাকে, পড়শি আপনার সঙ্গে যে বিয়ে হওয়ার কথা ছিল,
ওই মেয়েটা পরে আবার অন্যজনের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছিল। ওকে বাঁচানোর জন্যই তো আমরা এখানে এনেছিলাম। আপনার মনে করার চেষ্টা করুন। আপনি মনে করলে আপনি যদি মনে পড়ে সবকিছু, তবে তবে আমাদের বাড়িতে আমরা সবাই আবার আগের মতো হাসি খুশি থাকতে পারবো। আপনার বাবা অগ্নিজিৎ মুখার্জি, উনি তো চায় যে ওনার সন্তান যেন হাসি খুশি মতো ওদের বাড়িতে ফিরে আসে। শুধু আপনি একটু কোঅপারেট করার চেষ্টা করুন। তখন দেখা যায় স্বস্তিক বলতে থাকে, তোমরা কিন্তু বুঝতে পারছো না আমাকে এভাবে ডিস্টার্ব করছো কেন? আর টিপকে ডাকো। টিপকে ছাড়া তোমরা আমাকে এখানে কেন এনেছো? তোমরা তো বললে যে টিপ নাকি এখানেই আছে, তারপরে এখানে এসে তো আমি টিপকে কোথাও দেখতে পাচ্ছি না। তোমরা আমাকে এভাবে এখানে এনেছো কেন? তোমাদের উদ্দেশ্যটা কি? তখন মেহেক বলতে থাকে, আমাদের উদ্দেশ্য নেই ছোটদা, তুই তুই বোঝার চেষ্টা কর। আমাদের কোনো উদ্দেশ্য নেই, তুই তো আমাদের ছোটদা। তোর কি মনে আছে প্রথমবার ওই যে তুই যখন গীতা বৌদিকে দেখেছিলি, পরে বাড়িতে ফিরে আমাদের সব বোনের সাথে আলোচনা করেছিলি, মেয়েটাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করেছিলি, বলেছিলি যে আমার প্রথম ভালোবাসা, আমি ওকে দেখিয়ে ক্রাশ খেয়েছি, আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। আর মেয়েটার নাম দিয়েছিলি কি তোর মনে আছে? লেডি সালমান খান। তোর কি কিছুই মনে পড়ছে না? তখন দেখা যায় স্বস্তিক মনে করার চেষ্টা করে। স্বস্তিকের আস্তে আস্তে সবটা মনে পড়তে থাকে। এইদিকে দেখা যায় কৃপানের পাঠানো গুন্ডাগুলো সেখানে এসে পড়ে। এরপরে গীতা স্বস্তিককে বোঝানোর চেষ্টা করলে ঠিক তখনই পিছন থেকে একে একে কৃপানের পাঠানো গুন্ডাগুলো বাইক নিয়ে এসে সেখানে দাঁড়ায় আর গীতাকে অ্যাটাক করার জন্য প্রস্তুতি নেয়। এদিকে দেখা যায় গীতা স্বস্তিককে বোঝানোর জন্য ব্যস্ত। স্বস্তিককে বারবার বোঝাতে থাকে যে আমি গীতা আপনার ওয়াইফ। এদিকে দেখা যায় পিছন থেকে গুন্ডাগুলো এসে গীতার মাথায় আঘাত করে। এটা দেখে অবাক হয়ে যায় মেহেক ও অঙ্কিত। মাথায় আঘাত করার সঙ্গে সঙ্গে গীতার মাথায় প্রচণ্ড যন্ত্রণা করতে থাকলে গীতা মাটিতে লুটিয়ে পড়তে যায়। ঠিক তখনই গীতা আবার দাঁড়িয়ে পড়ে। এদিকে দেখা যায় স্বস্তিক গীতার এমন অবস্থা দেখে অবাক হয়ে যায়, কিন্তু স্বস্তিক নিজের মধ্যে না থাকায় আগিয়ে আসতে পারে না। এদিকে দেখা যায় গুন্ডাগুলো আবার মারতে গেলে গীতা নিজেই ফাইট করতে শুরু করে। গীতা গুন্ডাগুলোর সঙ্গে মারামারি করতে শুরু করে। গীতাকে যখনই আবার লাঠি দিয়ে বাড়ি দিতে যাবে, ঠিক তখনই গীতা লাঠিটা ধরে ফেলে। এরপরে দেখা যায় অঙ্কিত এসে গীতাকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক তখনই পিছন থেকে আরও গুন্ডারা এসে অঙ্কিতকে মারতে শুরু করে। এরপরে মেহেকও এসে সবার সঙ্গে ফাইট করতে শুরু করে, কিন্তু মেহেকও অঙ্কিত পেরে উঠতে পারে না। এরপরে গীতাকে আড়াল থেকে আবার মাথায় আঘাত করা হয়। ঠিক তখনই গীতার চারপাশটা অন্ধকার হয়ে যায়, কিন্তু গীতা কোনোভাবেই হেরে যায় না। গীতা লড়তে থাকে। এরপরে দেখা যায় অঙ্কিত গুন্ডাগুলোকে আটকানোর চেষ্টা করে, কিন্তু অঙ্কিতকে পেছন থেকে আরও গুন্ডারা বেধড়ক মারধর করতে শুরু করে। এরপরে গীতা যখনই গুন্ডাগুলোকে মারতে যাবে, ঠিক তখনই পিছন থেকে আরেকটা গুন্ডা এসে গীতার মাথায় আঘাত করে। এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল স্বস্তিক আর পুরনো কথা মনে করার চেষ্টা করছিল, কিন্তু গীতাকে যে সেখানে মারা হচ্ছে এটা স্বস্তিক কোনোভাবে বুঝতে পারে না। স্বস্তিক নিজের মধ্যেই ছিল না, এজন্য স্বস্তিক গীতাকে বাঁচানোর চেষ্টা করতে যায় না। মেহেক বারবার চিৎকার করে বলতে থাকে, ছোটদা দেখ, গীতা বৌদিকে মেরে ফেললো, তুই বাঁচা, প্লিজ বাঁচা। তুই যদি গীতা বৌদিকে না বাঁচাস তবে কিন্তু ওরা গীতা বৌদিকে মেরে ফেলবে। কিন্তু স্বস্তিক কোনো সাড়াই দেয় না। এরপরে দেখা যায় পিছন থেকে আরেকটা গুন্ডা এসে গীতার মাথায় যখনই আঘাত করে, তখন গীতা মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে দেখা যায় গীতার পেটে প্রচণ্ড ব্যথা হতে শুরু করে। ঠিক তখনই গীতার হাতে থাকা একটা লাঠি দিয়ে গুন্ডাদের মারতে শুরু করে। এরপরে গুন্ডাগুলো সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু স্বস্তিক কোনো কথাই বলে না। স্বস্তিক শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছিল। এরপরে গীতা কাঁদতে থাকে আর বলতে থাকে, মেহেক প্লিজ আমাকে বাঁচাও, আমার প্রচণ্ড খারাপ লাগছে। এরপরে দেখা যায় মেহেককে গুন্ডাগুলো ধরে ফেললে গীতা পাশে থাকা একটা কুড়োল হাতে তুলে নেয়। এরপরে রুদ্রমূর্তি ধারণ করে আর গুন্ডার গলায় যখনই কুড়াল দিয়ে চাপ দিতে যাবে, ঠিক তখনই গুন্ডাগুলো ভয় পেয়ে যায় আর গীতা থেমে যায়। এরপরে দেখা যায় কুড়াল দিয়ে না মেরে
গীতা লাঠি দিয়ে গুন্ডাগুলোকে আবার মারতে শুরু করে। এরপরে সবগুলো গুন্ডা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে গীতা আবার মাটিতে লুটিয়ে পড়ে আর চিৎকার করতে থাকে। এরপরে গীতা বারবার মেহেককে বলতে থাকে, মেহেক, আমার প্রচুর খারাপ লাগছে, আমাকে প্লিজ বাঁচাও, আমার সন্তানকে প্লিজ বাঁচাও। আমার সন্তানের যদি কিছু হয়ে যায় তবে কিন্তু আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি আমার স্বস্তিকবাবুকে কি জবাব দেব? উনি নেই বলে কি আমি ওনার সন্তানকে রক্ষা করতে পারবো না? এরপরে মেহেক এসে গীতাকে জড়িয়ে ধরে বলতে থাকে, গীতা বৌদি, তুমি একটু কোঅপারেট করো, তুমি প্লিজ টেনশন করো না, আমরা তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাব, তোমার কিছু হবে না। এই বলে গীতাকে সেখানে বসিয়ে রেখে মেহেক স্বস্তিকের কাছে যায় আর স্বস্তিককে জোরে জোরে ধাক্কা দিতে থাকে আর বলতে থাকে, তুই কি দেখতে পাচ্ছিস না তোর ওয়াইফের কি অবস্থা? ওর বেবিটার ক্ষতি হয়ে যাবে। তুই প্লিজ ওকে হসপিটালে নিয়ে চল, তুই আমাদের সঙ্গে চল। তুই যদি না যাস তবে কিন্তু গীতা বৌদির যদি কিছু হয়ে যায় তুই কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করতে পারবি না। ওর পেটে কিন্তু তোর সন্তান আছে, তোকে কিন্তু এটা বুঝতে হবে। প্লিজ তুই কিছু একটা কর ছোটদা, তোকে আমি বারবার রিকোয়েস্ট করছি, তুই কিছু কর। তুই কি মনে করার চেষ্টা কর যে ও তোর ওয়াইফ দেখ কিভাবে ব্যথায় কাতরাচ্ছে। প্লিজ তুই ওকে তুলে নে আর হসপিটালে চল। কিন্তু স্বস্তিক কোনো কথাই বলে না। এরপরে দেখা যায় মেহেককে অঙ্কিত আটকাতে থাকে। মেহেককে বারবার অঙ্কিত বলতে থাকে, এখন এসব করো না, এখন গীতা বৌদিকে হসপিটালে নিতে হবে, এসব বাদ দাও। এরপরে দেখা যায় মেহেক ও অঙ্কিত ধরে ধরে গীতাকে হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় গীতা স্বস্তিককে বারবার ডাকতে থাকে, স্বস্তিক বাবু, আপনি কিন্তু প্লিজ আমাকে দেখতে আসবেন, আমার কাছে আসবেন। এদিকে দেখা যায় টিপ বাড়ি ফিরে স্বস্তিকের ঘরে যায় আর স্বস্তিককে ডাকতে থাকে, স্বস্তিক বাবু, সঞ্জয় সঞ্জয় বলে ডাকতে থাকে। কিন্তু সঞ্জয়কে টিপ কোনো জায়গায় খুঁজে না পেয়ে টিপের ভয় লাগতে শুরু করে। এরপরে টিপ সঞ্জয়কে ফোন করতে শুরু করে, কিন্তু সঞ্জয় কোনোভাবেই ফোনটা রিসিভ করে না। এরপরে টিপের আরও সন্দেহ হয়। এরপরে টিপ বলতে থাকে, তবে গীতাকে ফোন দিই। এরপরে গীতাকে ফোন দেওয়ার কথা বলেই টিপ বলতে থাকে, গীতাকে ফোন দিয়ে কি হবে? ওই যদি সঞ্জয়কে নিয়ে যায় তবে ওকে ফোন দিলে তো আর ও ফোন ধরবে না। সঞ্জয় যেহেতু ফোন ধরছে না তবে তো ও ফোন ধরবে না। ঠিক তখনই পেছন থেকে দেখা যায় সঞ্জয় ঘরে আসে। এরপরে টিপ সঞ্জয়কে জড়িয়ে ধরে বলতে থাকে, কি হলো, তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে আমি কখন থেকে খুঁজছি, কোথাও তো পাচ্ছিলাম না, তুমি কোথায় গিয়েছিলে? তখন সঞ্জয় চুপ করে থাকে, কোনো কথা বলে না। এরপরে টিপ বারবার বলতে থাকে, তোমাকে তো আমি কিছু বলছি কিন্তু তুমি কথা বলছো না কেন? আমি কিছু বুঝতে পারছি না। তোমাকে তো আমি বারবার বলছি তুমি কোথায় গিয়েছিলে, কিন্তু তুমি কোনো কথা বলছো না কেন? তোমার কি হয়েছে? তোমাকে কি গীতা কোথাও নিয়ে গিয়েছিল? কিন্তু স্বস্তিক কোনো কথাই বলে না। এরপরে টিপ বলতে থাকে, আমি বুঝতে পারছি তোমার কিছু একটা হয়েছে। এরপরে টিপকে অবাক করে দিয়ে সঞ্জয় বলতে থাকে, বলো তো আমার পরিচয় কি, আমার আইডেন্টি কি, আমাকে বলো তো। তখন দেখা যায় টিপ বলতে থাকে, এসব কি বলছো তুমি? তোমার আইডেন্টি তুমি সঞ্জয়, তোমার বাবা, তোমার মা, আর আমি তোমার ওয়াইফ টিপ লাহিড়ী। তুমি তুমি এসব বলছো কেন? তোমার মা প্রিয়া লাহিড়ী আর আমি তোমার ওয়াইফ টিপ লাহিড়ী, এটাই তো তোমার আইডেন্টি। আর কি আইডেন্টি চাই তোমার? তখন সঞ্জয় বলতে থাকে, আমি তোমাকে বারবার বলছি আমার আইডেন্টি কি, আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমাকে সবটা ডিটেলসে বলো। এরপরে ভয় পেয়ে যায় টিপ ভয় পেয়ে যায়। এরপরে বলতে থাকে, কি বলছো এসব? তোমার আইডেন্টি আমি তো বললাম তুমি সঞ্জয় লাহিড়ী, তুমি এসব বলছো কেন? আমি বুঝতে পেরেছি তোমার মাথায় এগুলো ঢুকিয়েছে ওই গীতা, তাই না? তখন দেখা যায় সঞ্জয় বলতে থাকে, তোমাকে আমি যা প্রশ্ন করেছি সেটা বলো, আমার আইডেন্টি কি আর আমাকে কোথা থেকে এনেছো? আমাকে তুমি কিসের ওষুধ দাও? আমার মাথায় এত প্রচণ্ড যন্ত্রণা হয় কেন? আমাকে ওরা যে বললো যেগুলো, আমার কেমন যেন আবছা আবছা মনে পড়তে লাগলো। আর আমার এই স্বস্তিক নামটাও কেমন যেন চেনা চেনা লাগে। তখন দেখা যায় টিপ বলতে থাকে, তোমাকে আমি যেটা যেটা বলেছি সেটাই তোমার আইডেন্টি। তুমি যদি এর বাইরে আর কিছু করতে যাও তবে কিন্তু ভালো হবে না। এদিকে দেখা যায়
অঙ্কিত ও মেহেক গীতাকে নিয়ে হসপিটালে চলে আসে। এরপরে অঙ্কিত বারবার চিৎকার করে বলতে থাকে, নার্স, ডক্টর কোথায় আপনারা? এরপরে ডক্টর এসে মেহেককে বলতে থাকে, কি হয়েছে ওনার? তখন মেহেক বলতে থাকে, আপনি প্লিজ আগে ওনাকে দেখুন, তারপরে আমি সবটা খুলে বলছি। এরপরে দেখা যায় ডক্টর মেহেককে বলতে থাকে, ওনার তো এখনও ডেলিভারির অনেক দেরি আছে, তবে এখন এভাবে কি হলো, কি হয়েছে ওনার, বা সবটা খুলে বলুন। এরপরে মেহেক বলতে থাকে, আগে আপনারা ওনার ট্রিটমেন্ট করুন, তারপরে আমি সবটা খুলে বলছি আপনাকে। আগে তো ওনাকে ওনাকে মানে বেডে শিফট করুন, আর কি করা দরকার সেগুলো করুন, তা না হলে কিন্তু ওনার ক্ষতি হয়ে যাবে। এরপরে ডক্টর গীতাকে নিয়ে চলে যায়। এরপরে মেহেক অঙ্কিতকে বলতে থাকে, আমার প্রচণ্ড ভয় হচ্ছে, যদি বাচ্চাটার কিছু হয়ে যায় তবে কিন্তু গীতা বৌদিকে কোনোভাবেই বাঁচানো যাবে না। তখন অঙ্কিত বলতে থাকে, তোমার এটা মনে হচ্ছে, আর আমার তো মনে হচ্ছে যদি তোমার বাবা এটা জানতে পারে তবে আমাদের আর রক্ষে থাকবে না। এরপরে নার্স এসে মেহেককে ডেকে নিয়ে যায়। এরপরে দেখা যায় গীতা চিৎকার করতে থাকে আর বলতে থাকে, মেহেক কোথায়, মেহেক কোথায়? এরপরে মেহেক এসে বলতে থাকে, কি হয়েছে ডক্টর, ওনার কি কোনো সমস্যা হয়েছে, উনি সুস্থ হবেন তো? তখন দেখা যায় গীতা বলতে থাকে, আমার বাচ্চাটা আমার কাছে থাকবে তো, আমার বাচ্চা সুস্থ থাকবে তো, বলুন ডক্টর, আমার বাচ্চার কোনো ক্ষতি হবে না তো? তখন ডক্টর বলতে থাকে, আচ্ছা আপনার এরকম অবস্থা কিভাবে হলো বলুন তো? তখন মেহেক বলতে থাকে, আসলে ওনার উপরে গুন্ডারা অ্যাটাক করেছিল, এজন্য এই অবস্থা হয়েছে। এদিকে দেখা যায় মুখার্জি বাড়িতে হইহাল্লা শুরু হয়ে যায়। প্রলয় স্বস্তিককে বকাবকি করতে শুরু করে আর বলতে থাকে, গীতার এই অবস্থা, তুমি বাড়িতে কি করছো? গীতার পাশে না দাঁড়িয়ে তুমি এখানে কেন? তুমি গীতার পাশে দাঁড়াও, তুমি হসপিটালে যাও। তখন টিপ বলতে থাকে, কেন, গীতার কি হয়েছে? তখন দেখা যায় প্রলয় বলতে থাকে, গীতার কি হয়েছে মানে? গীতাকে তো অ্যাটাক করা হয়েছিল, ও হসপিটালে ভর্তি, তাই ওর তো এখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না, ও আর ওয়াইফের পাশেই থাকা উচিত।